আজকের একটা ছোট ভিডিও এক্সাম স্ট্র্যাটেজি সম্পর্কে ফর টেকনিক্যাল স্টুডেন্টস। ঠিক সাবজেক্টসের মধ্যে টেকনিক্যাল স্টুডেন্টসদের কী পড়তে হয়, টেকনিক্যাল আর নন টেকনিক্যাল। আমি টেকনিক্যালটার মধ্যে তোমার হচ্ছে ম্যাক্সিমাম গভর্নমেন্ট জবে যাদের ভ্যাকেন্সি থাকে তারা হচ্ছে প্রথমে ইলেকট্রিক্যাল, সিভিল, তারপর হচ্ছে মেকানিক্যাল। এটা আমি পরের একটা ভিডিওতে কোনো দিন আলোচনা করব। আজকে আমি নন টেকনিক্যাল প্রিপারেশান কী করে নেবে, কারণ এখন মোস্ট অফ দ্য এক্সামে কী হচ্ছে, যেমন আরআরবি যেই এখন প্রত্যেক বছর করে দিয়েছে, আরআরবি এনটিপিসি চলে এসছে, তো আমাদের টেকনিক্যাল স্টুডেন্টদের কী করতে হয়, সবসময় টেকনিক্যালের সাথে নন টেকনিক্যালটাও, মানে যেমন আমাদের টেকনিক্যাল সাউন্ড হবে তেমন আমাদের নন টেকনিক্যালেও সাউন্ড হবে। নাহলে প্রিলিমসে প্রত্যেকটা পরীক্ষায় যে পরিমাণে নন টেকনিক্যাল থাকে সেটা নাম্বার তোলা এবং র্যাঙ্ক করাটা, আজকালকার দিনে র্যাঙ্ক না করলে, জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট র্যাঙ্ক না করলে তুমি ভুলে যাও যে চাকরি পাওয়ার কথা। তোমাকে একদম শিওর থাকতে হবে, এমনটাই নাম্বার আনতে হবে যেন তোমার র্যাঙ্কে আসে, ঠিক আছে? তো নন টেকনিক্যাল স্ট্র্যাটেজিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা আমি আমার প্রিপারেশান পিরিয়ডে যা ফলো করেছি। হতে পারে অনেকটাই বেশি, হতে পারে অনেকের থেকে কম ফলো করে অনেক ভালো এবং খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে গেছে। আমার 3 বছর টাইম লেগেছে। 2021-এ আমি ডিপ্লোমা পাস আউট হয়েছি নর্থ কলকাতা পলিটেকনিক থেকে। তারপরে আমার 2022 সাল 23 সাল তো প্রিপারেশনেই চলে গেছে। 24 সালের থেকে আমি সব এক্সাম ক্র্যাক করা ধীরে ধীরে স্টার্ট করি। তার 22-23-এ প্রত্যেকটা এমন না এক্সাম ক্লিয়ার হতো, কিন্তু কী হতো, প্রিলিমস ক্লিয়ার হতো, মেন্স ক্লিয়ার হতো না, বা আমি ফাইনাল মেরিট লিস্টে গিয়ে ছেটে যেতাম, ঠিক আছে? এরকম আমার প্রবলেম হতো। কিন্তু যবে থেকে আমি এইটা হচ্ছে আমার পুরোটা, আমি 2 বছর 22-23 প্রিপারেশান নেওয়ার পরে আমি আমার মনে হয়েছে যে আমার এই জায়গাগুলো আস্তে আস্তে যেভাবে ইনক্লুড হতে চাই, আমি প্রথমে আপনাদের সাথে সেটা শেয়ার করে দিচ্ছি। যেমন নন টেকনিক্যালের ক্ষেত্রে কী সাবজেক্ট আমাদের পড়তে হয়। পিএসইউ, আমি ইংলিশটা বলছি কারণ ইংলিশটা হচ্ছে পিএসইউ এক্সামগুলো যত আছে, সেল, ভেল, সব এক্সামে ইংলিশটাও থাকে, সে কারণে আমি ইংলিশটাও এখানে ইনক্লুড করে দিচ্ছি। তাহলে আমাদের কটা সাবজেক্ট থাকছে? এক হচ্ছে আমাদের ম্যাথটা, সবার আগে আমাকে নাম্বার তোলার জন্য আমার সবার আগে স্ট্রং করতে হবে ম্যাথ, 2 নম্বর জিআই, 3 নম্বর ইংলিশ, 4 নম্বর হচ্ছে জেনারেল সায়েন্স, 5 নম্বর হচ্ছে জেনারেল নলেজ, আর 6 নম্বর আমি দিয়েছি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, আর তার সাথে হচ্ছে স্ট্যাটিক জিকে, ঠিক আছে? ম্যাথসটা আর জিআইটা কী আমি ফলো করেছি। ম্যাথস আর জিআইয়ের ক্ষেত্রে প্রথমেই আমি কী করেছিলাম, ভিতুল স্যারের, যখন আমি একা প্রিপারেশান নিতাম, ঠিক আছে, তখন আমি কলেজ পড়াকালীন সেকেন্ড ইয়ার থেকে প্রিপারেশান নেওয়া শুরু করে দিয়েছিলাম। তো আমি তখন ভিতুল স্যারের ইউটিউবে স্টাডি আইকিউতে ভিতুল স্যারের বহু পুরনো ভিডিও, ঠিক আছে, ভিতুল স্যারের সমস্ত যে ম্যাথস আর জিআইয়ের যত ভিডিও ভিতুল স্যার করিয়েছেন সব আমি নোটস করে গেছিলাম। কারণ ভিতুল স্যার এমন টাইপ করিয়ে দেবে, তারপরে আমার মনে হয় না পরে তুমি অ্যাডভান্স ভার্সানে যাও, যখন এটা বেসিকের জন্য আমার মনে হয় ভিতুল স্যার একদম পারফেক্ট, ঠিক আছে, বেসিকের জন্য, ঠিক আছে? তো ভিতুল স্যারের সমস্ত ক্লাস আমি জিআই আর ম্যাথামেটিক্স ফুল নোট করেছি আমি খাতার মধ্যে। পরবর্তীকালে আস্তে আস্তে যখন ওটা রিভাইজ করতে প্র্যাকটিস করতে আমি ওটাকে টাইপে নামিয়ে এনেছিলাম। ধরো প্রফিট অ্যান্ড লসের ধরছি 82টা অঙ্ক, 100-র উপরে অঙ্ক রয়েছে, ঠিক আছে, আমি সেই টাইপটাকে 40টা টাইপ, 42টা টাইপ, ঠিক আছে, প্রত্যেকটা টাইপে নামিয়ে এনেছিলাম। কিন্তু প্রাথমিকভাবে কিন্তু বেসিক আমি ম্যাথস আর জিআই পুরোটা কমপ্লিট করেছিলাম ভিতুল স্যারের, ঠিক আছে? নেক্সট আমি তপবনে ভর্তি হয়েছিলাম, নিজে প্রিপারেশন নেওয়ার পরে যখন আমি 2021 সালের ডিসেম্বরের 4 তারিখে, আমি নভেম্বরে ভর্তি হয়েছিলাম, ডিসেম্বর 4 তারিখ থেকে আমার ক্লাস শুরু হয়। তপবনের ম্যাথস, রিমা ম্যাডাম যে ম্যাথস করাতো, দারুণ ম্যাথস করাতো, তো ওনার ম্যাথসটা আমি পুরো ফলো করেছি, ঠিক আছে? যখন আমার অলরেডি ভিতুল স্যারের ক্লাস করা পুরোটা হয়ে গেছে, তারপরে আমার খামতিগুলো বা যে চ্যাপ্টারগুলো তো সবসময় সবকটা ক্লিয়ার, যেমন এখনকার দিনে বর্তমানে প্রবাবিলিটি, পারমুটেশন, কম্বিনেশন, তারপরে ত্রিগোণমিত্রি, ঠিক আছে, জিওমেট্রির অ্যাডভান্স ভার্সন, সব কিছু আমি কিন্তু তারপরে তপবন থেকে ক্লিয়ার করেছি। আর এখানেও যে আমার ঘাটতিগুলো ছিল ভিতুল স্যারের ক্লাস করার পর হচ্ছে শর্টকাট নামানো, সব কিন্তু আমার তপবনের রিমা ম্যাডামের কাছ থেকে ক্লিয়ার হয়েছে। নেক্সট আমার যখন এইটা হয়ে গেছে, তারপরে আমি কি করেছি, পরীক্ষার আগে, রেলের যেহেতু ভ্যাকেন্সি আসতো না, 2024-এ ভ্যাকেন্সি, যেই রেলের ভ্যাকেন্সিটা আসলো, তখন আমার এক দাদার রিকমেন্ডেশনে আমি সাহিল স্যারের, তিনিও রেলওয়েতেই চাকরি করেন, তো সে আমাকে বলেছিল সাহিল স্যারের কোর্স নিতে হবে না, কারণ আমি অলরেডি তপবনের নোটস আমার কাছে ছিল, ঠিক আছে? তখন আমাকে বলেছে ইউটিউবে সিটিএন, ক্যাচ দ্য ম্যাথ, ঠিক আছে, ওইটা প্র্যাকটিস করার জন্য। তো আমি কোনো কোর্স নিইনি, যা করেছিলাম ফ্রি ক্লাস ভিতুল স্যারের, তারপরে তপবনে আমি ভর্তি হয়েছিলাম। তারপরে
পরীক্ষার আগে কি করেছিলাম, সাহিল স্যারের যত ক্যাচ দ্য ম্যাথস আছে আরআরবি যেই টেকনিশিয়ান গ্রুপ ডি প্রত্যেকটা পরীক্ষা উপলক্ষে উনি ক্যাচ দ্য ম্যাথ করাতেন, তো ওই সিরিজটা আমি পুরো শেষ করেছিলাম। তার ফলে কি হয়েছে, যে টাইপগুলো শর্টকাটে নেমে যায় সেই জায়গাগুলো আমার তৈরি ছাড়া নিজে, আর এই দুটো জায়গায় পড়ার পরে নতুন করে আর ম্যাথ শেখার কোনো জায়গা থাকে না। তখন হয় তোমার হচ্ছে স্পিড, কত তাড়াতাড়ি তুমি অঙ্কটা কমপ্লিট করতে পারছো, ঠিক আছে। আর কত টাইপের, মানে 25টা, আমি যখন ভিতুল স্যারের ক্লাস করছি তখন কি আমি প্রফিট অ্যান্ড লসের সব কটা অঙ্ক করছি, বা দিলেও তোমার টাইম অ্যান্ড ডিস্টেন্সের সব কটা এক টাইপের অঙ্ক করছি। তখনও যখন চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করছি, তারপরে যখন তখন তো এক্সাম নেওয়া হতোই, তখন আমি টাইপ পেয়ে যেতাম। সাহিল স্যারের পরীক্ষার আগে আমি কী করেছিলাম, সাহিল স্যারের ইউটিউবে ফ্রি ক্লাস থেকে সিটিএমে কি থাকে, 25টা ম্যাথ আছে পরীক্ষায়, 25টা ম্যাথ 25 রকমের ম্যাথ, ঠিক আছে। এইটা আমাকে খুব হেল্প দিয়েছিল, ম্যাথের স্পিড আমার প্রচুর বেড়ে গেছিলো। তারপরে এটা তো গেল তোমার পরীক্ষার আগে সাহিল স্যারের সিটিএমটা ফলো করেছিলাম। আর তারপরে রিজনিংয়ের জন্য দীপক স্যার, রিজনিং লাইভ বাই দীপক স্যারের রিজনিং ফ্রি ক্লাস ইউটিউবে, সেটা প্র্যাকটিসের জন্য ইউজ করেছিলাম। তখন আমি টেক্সট বুক আমি অতটা প্রেফার করতাম না, কারণ লেভেলটা প্র্যাকটিস করতে করতে তপবনে আর বিতুল স্যারের ক্লাস করতে করতে লেভেলটা এতটাই বেড়ে গেছিলো যে আমি তখন কোনো কোর্স নেওয়ার আর দরকারও পড়তো না। আর টেক্সট বুক থেকে খুব মনে হতো যেন ইজি কোশ্চেনগুলো, তাই আমি সাহিল স্যার আর দীপক স্যারের রিজনিং ক্লাসটা ফলো করতাম প্র্যাকটিসের জন্য। আর তাছাড়া তো টেক্সট বুকে যত PYQs আছে, আরআরবি যে এনটিপিসি গ্রুপ ডি যত প্রিভিয়াস কোশ্চেন আছে সেগুলো তো পরীক্ষা দিতামই, ঠিক আছে। কিন্তু মেনলি আমি পরীক্ষার আগে এই দুটোর ওপরেই বেশি ফোকাস করেছি। নেক্সট হচ্ছে ইংলিশের ক্ষেত্রে অনুজ স্যার বলে একজন স্যার ছিলেন ইউটিউবে, উনি এখন জানি না করায় কিনা, বা ওই চ্যানেলটার নাম আমার এখন আপডেট চেঞ্জ হয়েছে কিনা জানা নেই। তো এনার নোটস আমার কাছে ছিল, তো দারুণ নোটস করিয়েছিলেন ইংলিশের, ঠিক আছে। ওটা তো আমার কাছে ছিল, তো করে নিয়েছিলাম। তারপর এখানে রাকেশ স্যার রয়েছেন, আমাদের নৈহাটিতেই রাকেশ স্যারের কাছে ইংলিশে ভর্তি হয়েছিলাম। তারপরে উনি যা যা সিনোনিম অ্যান্টোনিম বা গ্রামার যেভাবে রেডি করিয়েছিলেন, আমার ইংলিশটা এমনি পড়তে ভালো লাগতো। আর রাকেশ স্যার দুর্দান্ত ইংলিশ পড়ান, তো ডেসক্রিপটিভের জন্য, মানে আমি যাতে ডেসক্রিপটিভটাও লিখতে পারি, একটা ইংলিশ আপডেট হওয়ার জন্যই। আর তাছাড়া সিনোনিম অ্যান্টোনিম যত ভোকাবুলারি আছে, গ্রামার স্ট্রং হওয়ার জন্য আমি রাকেশ স্যারের কাছে পড়তাম, ভর্তি হয়েছিলাম। নেক্সট টেক্সট বুকের PYQ, মানে PYQ তার দরকার, মানে এই দুটোর কাজে পড়ার পরে তারপরে তপবনের প্রিয়াঙ্কা ম্যাডাম ছিলেন। প্রিয়াঙ্কা ম্যাডাম তখন আমাদের ইংলিশ পড়াতেন, আমি 186 ব্যাচের স্টুডেন্ট। তো মানে প্রিয়াঙ্কা ম্যাডামের নোটসও কিন্তু খুব সুন্দর করিয়ে দিত, মানে আমার অ্যাকচুয়ালি এখানে আর এই জায়গায় পড়ার পরে তহবানের নোটসটা ইনক্লুড হওয়ার পর আমি পুরো কম্প্যাক্ট হয়ে গেছিলাম, যে এর বাইরে আমাকে আর ইংলিশ দেখতে হচ্ছে না। তখন আমি কি করতাম, শুধুমাত্র টেক্সট বুকে প্রত্যেক দিন ইংলিশের আমার মানে টারিয়ে ছিল কি প্রত্যেক দিন একটা করে টেস্ট দিতাম, MTS-এর টেস্ট দিতাম। যেহেতু আমার টেকনিক্যাল ছিল, তো ইংলিশ খুব হাইফাই আমাকে পড়তে হতো না, আমি MTS, CHSL, CGL-এর টেস্ট দিতাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের এটা টেক্সট বুকে আমি টেস্টটা ম্যাক্সিমাম ফলো করতাম টেক্সট MTS-এর দেওয়ার, কারণ টেকনিক্যালে ইংলিশ লেভেলটা আসে MTS লেভেলেই, ঠিক আছে। CGL লেভেল না পড়লেও হয়, দিতেও পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। আর সায়েন্সের ক্ষেত্রে কি করেছিলাম, সায়েন্সের ক্ষেত্রে তো আমি তপবনে প্রথম যেটা আমি করেছিলাম, তপবনে তো ভর্তি হয়েছিলাম, সেখানে সুকুমার পাল স্যার নিজেই সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টার পড়িয়ে দিতেন, ওখান থেকে কোশ্চেনও লিখিয়ে দিতেন, পরীক্ষা নিতেন। সেই কোশ্চেনগুলো না এমন করে লেখাতেন, এমন করে পরীক্ষা হতো, মানে মনে হতো যেন হুবহু ওই কোশ্চেনই পরীক্ষায় যেন কমন চলে আসছে, মানে এতটা কোশ্চেন হয়ে যেত পরীক্ষা দিতে আর নোটস পেতে পরীক্ষায় গিয়ে যেন ওই কোশ্চেনগুলোই, ওর ভ্যারাইটিগুলোই চোখে দেখতে পাওয়া যেত। এত এক্সাম প্রত্যেক দিন, যেন প্রত্যেক দিনই এক্সাম থাকতো, ঠিক আছে। তারপর আমি কী করেছিলাম, রেলের এক্সামে যেহেতু রেলে ফোকাস করা, রেলে সায়েন্সটা যথেষ্ট ভালো পরিমাণে আসে, সায়েন্স ম্যাগনেটের একটা আমি কোর্স নিয়েছিলাম। ওখানে সায়েন্সটা শুধুমাত্র বায়োলজিটার জন্য, কারণ বায়োলজিটা আমার একটা উইক ছিল, বায়োলজিটা আমি সায়েন্স ম্যাগনেট থেকে করেছি। বাকি ফিজিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স তো আমার তববানেই হয়ে গেছে, তারপর আমাকে ফিজিক্স পড়তে হয়নি, ঠিক আছে। কেমিস্ট্রিও কিছু চ্যাপ্টার, যেমন হচ্ছে পিরিয়ডিক টেবিল, তো আমার তববানেই হয়ে গেছিলো, যেগুলো ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। মেনলি আমার সায়েন্স ম্যাগনেটটা নিতে হয়েছে বায়োলজির জন্য, আমাকে সায়েন্স ম্যাগনেটের কোর্সটা নিতে হয়েছে। বাকি কেমিস্ট্রি আর ফিজিক্স তো বলার দরকার নেই, ফিজিক্স তববানেই হয়ে গেছে আমার। কেমিস্ট্রিও সব চ্যাপ্টার থেকে তো কোশ্চেন আসে না, যে চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে আমার সেটাও তববানে কমপ্লিট হয়ে গেছিলো। আর যেহেতু রেলে বায়োলজির পরিমাণটা এখন এক্সামে বেশি আসে, সেই কারণে আমি সায়েন্স ম্যাগনেটের কোর্সটা নিয়েছিলাম শুধু বায়োলজি কমপ্লিট করার জন্য। আর তারপরে তো টেক্সট বুকে দিতে হয়নি আমাকে, অ্যাকচুয়ালি টেক্সট বুকে পরীক্ষায় দিতে হয়নি,
তাতেই এই দুটো করার পরে আমার এমনিতেই হয়ে গেছে। তবু এখনকার স্টুডেন্টদের জন্য বলবো যে যেহেতু কোশ্চেন আমি এবারে RRBJ 2024-এ তো আমি কোয়ালিফাই করেইছিলাম, RRBJ যেইতে করে DMS পোস্টে আমি কাঁচরাপাড়া ওয়ার্কশপের হালিশহর ডিপোতে আমি অলরেডি পোস্টেড। তারপরে 2025-এরও প্রিলিমস দিয়েছিলাম, সেখানে আমি কোশ্চেনে দেখেছিলাম যে 2024-এ যে ডাইরেক্ট সায়েন্স থেকে কোশ্চেনগুলো আসছে 25-এ সেই রকম ডাইরেক্ট কোশ্চেন নেই। ফিজিক্সের কোশ্চেন রয়েছে, বায়োলজির কোশ্চেনটা না একটা মানে এগ্রিকালচার থেকে মানে অন্যরকম কোশ্চেন করে দিয়েছে। এই কারণে কোশ্চেন প্যাটার্ন জানার জন্য আমি বলবো যে টেক্সট বুকের PYQগুলো একটু ফলো করার জন্য, যে কীরকম টাইপের আমার কোশ্চেন আসছে। এবং টেক্সট বুকে তারপরে পরে বলছি পরেরটা, টেক্সট বুকে যেমন যে কোশ্চেনগুলো আমি পারছি না, ঠিক আছে, হচ্ছে না আমার দ্বারা, প্রত্যেকের ক্ষেত্রেই বলছি সেই কোশ্চেনগুলো নোট ডাউন করতে, ওইটারই নিজের একটা নোট তৈরি করতে, পরে ওইটাই যেন নিজের নোট তৈরি হয়ে যায়, ওখান থেকেই রিভিশন করতে হবে। আবার আস্তে আস্তে দেবে কোশ্চেন কমন আসতে থাকে। জিকের জন্য প্রাথমিকভাবে আমি তরুণ গোয়েল পড়েছি, ঠিক আছে, রাকেশ স্যারের রিকমেন্ডেশনে যখন আমি একা মানে কলেজে পড়তাম আমাদের নৈহাটিতেই, আমি প্রথমে তরুণ গোয়েল পড়েছি, পুরোটা কমপ্লিট করেছি। নেক্সট হচ্ছে নিজের নোটস বানিয়েছি পুরো তরুণ গোয়েলটা পড়ে। তার তোমার পিনাকেলের বই তো মানে খুব একটা তখন কিনেছিলাম, কিন্তু সব জিনিস আমি ফলো করিনি, মোটামুটি তরুণ গোয়েলটা পড়েই আমি আর কিছু ওই পিনাকেলের বই পড়ে আর্টিকেল থেকে শুরু করে সব যে জিনিসগুলো এক্সামে আসে, মানে আমি তো এমন না পুরো জিকে পড়লে আমি কমন পাবো, কিছু জিনিসকে টার্গেট করলে আমার নাম্বার চলে আসে জিকেতে। যেমন পলিটিতে তোমার শিডিউল, আর্টিকেল, পার্ট, ঠিক আছে, তারপরে আর্টিকেল পুরোটা এখন পড়তে হবে। কিছু জিনিস আছে আমি ওইগুলো যদি আমি নিজে নোট করে নিই তাহলে আমার নাম্বারটা উঠে যায়। তো আমি ওরকম করে নিজের একটা নোট তৈরি করেছিলাম, ইকোনমিক্স থেকে শুরু করে, যেমন ইকোনমিক্সের 5 ইয়ার প্ল্যানের জায়গাটা থেকে প্রচুর কোশ্চেন আসে, তো এবার নিজের একটা নোট তৈরি করেছিলাম। পরবর্তীকালে পারলে তোমাদের সাথে আমি শেয়ারও করবো এই নোটটা, ঠিক আছে, বিভিন্ন ডিফারেন্ট চ্যানেল থেকে। তাছাড়া তবে যা জিকে দিয়ে দিয়েছিল, মানে আমার জিকে যা ঘাটতি ছিল, তবে এখনও 6-7টা খাতা রয়েছে মোটামোটা যা জিকে দিয়ে দিয়েছিল। তারপরে আমার মনে হয় না কারোর জিকে আর উইক থাকবে, যে ওই খাতাটা হয় অনেকে পড়তে, আমি নিজেও বলতাম যে এত জিকে দিচ্ছে, টেকনিক্যাল পড়া হচ্ছে না, এত জিকে দিচ্ছে, কিন্তু ওই জিকে যদি বারবার রিভিশন করতে থাকো না, তুমি প্রথমে অনেক গালাগাল দেবে যে এক গাদা জিকে পড়া হয়, কিন্তু ওই জিকে যদি তুমি আস্তে আস্তে রিভিশন করো, তুমি জিকেতে কবে মাস্টার হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না, ঠিক আছে। আর স্ট্যাটিক জিকের জন্য হয়ে গেল। নেক্সট হচ্ছে আমার কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে। কারেন্ট অ্যাফেয়ার্সে রিমা ম্যাডামের নোটস থেকে আমার ইন্টারেস্ট জেগেছিল হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তারপরে আমি দেখলাম যে ওখান থেকে আমি এমন না যে 10টা কোশ্চেন আসলে আমি ওখানে 7-8টা কমন, এমন হচ্ছে যে 1-2 এরকম কমন পাওয়ার, কোনো সময় কমন পাচ্ছি না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তো ফার্স্ট। কিন্তু রিমা ম্যাডামের কারেন্ট অ্যাফেয়ার্সে ইন্টারেস্ট জেগে গেছিলো যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। তারপরে আমি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড যে চ্যানেলটা রয়েছে সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে থাকি, এবং তারপর থেকে রিমা ম্যাডামের নোট আর কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড এই দুটো মিক্স করে রিভিশন করতে করতে আলটিমেটলি আমার 10টার মধ্যে 7-8টা আমি কমন পেয়ে যেতাম, ঠিক আছে। রিভিশনটা প্রচুর দরকার কারেন্ট অ্যাফেয়ার্সে। যেমন আমি আজকে এটা জুন মাসে কি মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পুরোটা আমাকে পড়তে হবে, পড়তে গিয়ে ধরো 15টা টপিক রয়েছে, ঠিক আছে, 15 টপিক রয়েছে, আমি কি 15 দিনে 15টা টপিক করলাম, আবার বাকি যে 15টা দিন থাকলো সেই 15টা দিনে ওই 15টা টপিকটাই রিভিশন করতে হবে। আবার জুলাই মাস আসলো, জুনের কারেন্ট অ্যাফেয়ার্স সেভাবে রেডি করতে হবে। তারপরে যে পরীক্ষার আগে চলে আসলো তখন আমাকে কিন্তু ওই মান্থলি রিভিশন, তখন আমার দেখতে হবে যে কোন চ্যানেলে বা কীভাবে আমার ওটা তো রিভিশনে রাখতেই হবে। তাছাড়া 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এরকম একটু খোঁজ রাখতে হবে, 12 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাক্সিমাম 6 মাসের পড়তে হয়। রেলের এক্সামের জন্য এখন তো সিবিটি যেহেতু এখন খুব আপডেটেড TCS কোশ্চেন করছে, তো 6 মাসের পড়লেই হয়ে যায়। তবুও আমি বলবো যে 12 মাসের পড়ে যাওয়াটা ভালো, এবং বারবার সেটাকে রিভিশন করতে হয়। এমন না যে কারেন্ট অ্যাফেয়ার কমন আসছে না, তোমার জানার মধ্যে এটা কমন আসবেই আসবে, তুমি যদি ওটাকে ভালো করে রিভিশন করতে থাকো কমন তুমি পাবেই। তারপরে তো তপবনের নোটস দিত কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে, স্ট্যাটিক জিকে সম্পর্কে, ওখান থেকে আমার জিকে তো অনেকটাই স্ট্রং হয়ে গেছিলো। তাছাড়া টেক্সট বুকও আমি ফলো করেছি, টেক্সট বুকে যত PYQs রয়েছে সেগুলো যেগুলো পারছি না সেগুলো নোট ডাউন করতে থেকেছি। আর স্ট্যাটিক জিকের জন্য আমি পরে একটা বই কিনেছিলাম, অঙ্কিত ভারতীর একটা স্ট্যাটিক জিকের বুক রয়েছে, পুরো হয়তো শেষ করতে পারিনি, কারণ তপবনে এতটাই জিকের নোট দিয়ে দিয়েছিল, ওই বারবার রিভিশন করতে করতে অন্য বই পড়া সম্ভব না। ওই রিভিশন তারপরে যা বারবার এক্সাম নিত, সেই এক্সাম বারবার রিভিশন করতে করতে ওটা সম্ভব হতো না। তবে পরবর্তীকালে আমি এক্সামের আগে যে মনে হলো যে না, অঙ্কিত ভারতীর একদম কম্প্যাক্ট করে দেওয়া রয়েছে, সেটা একবার নিয়ে নিই। তাছাড়া নিজেরও একটা নোটস বানিয়েছিলাম, এই হচ্ছে করে, কিন্তু বারবার যা বললাম এই জিনিসটাই বারবার রিভাইজ করতে হবে। এই হচ্ছে আমার
টেকনিক্যাল এক্সামের ক্ষেত্রে বলো, আর আশা করি যা দিলাম এটা নন টেকনিক্যালের স্টুডেন্টদেরও অনেক হয়তো কাজে লাগবে। এটা আমার হচ্ছে নন টেকনিক্যালের প্রিপারেশান হচ্ছে আমার এই ছিল। পরবর্তী ভিডিওতে চেষ্টা করব যে নন টেকনিক্যাল স্টুডেন্টদের ক্ষেত্রে যে নন টেকের প্রিপারেশানটা বা টেকনিক্যালের, আগে আমি টেকনিক্যালেরটা আমি চেষ্টা করব বলার। এইটুকুই ছিল আমার, এই হচ্ছে নন টেকনিক্যালের প্রিপারেশান। কিন্তু এই যা দেখছেন এটা কিন্তু আমি একবারে নয়, আমি বহুবার এটাকে রিভাইজ করেছি, ঠিক আছে, বহুবার। তারপরে গিয়ে আমি নাম্বার আমার প্রচুর উঠে যেত, প্রচুর। মানে নন টেকে আমাকে কোনো দিন তো আবার চিন্তায় মানে পেছনে ফিরে তাকাতে হয়নি, প্রচুর। আমি তো জানি আমি 30 হলে আমি ওখানে 27-28 পেয়েই যাবো, ঠিক আছে। এতটাই আমার কনফিডেন্স চলে এসেছিলো নন টেকনিক্যালে। 50-এ থাকলে জিআইতে কত 49 তো পেয়েই যেতাম, হতে হলে 50 পেয়ে গেলাম। ম্যাথসে নাম্বার কাটা, ম্যাথসে যা করতাম তাই সঠিক, ইংলিশে যা করতাম তা সঠিক। মানে আমার এরপরে আর পেছনে ফিরে নন টেকনিক্যালের জন্য তাকাতে হয়নি, না আলাদা করে নন টেকনিক্যাল পড়তে হয়েছে, তখন আমি টেকনিক্যালে ফোকাস করতাম, ঠিক আছে। যাই হোক, তোমাদের যদি হেল্প হয় আমার এই ভিডিওটাতে আমার ভালো লাগবে, এই বলে ভিডিওটা শেষ করছি।